আমাদের আশেপাশের পরিবেশে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া এরা তো রয়েইছে। তার সাথে সাথে ঘর, বাড়ি, মাটি, আলো, জল এই সমস্ত অজীবজ উপাদানগুলিও কিন্তু রয়েছে। সুতরাং আমাদের পরিবেশ এই উভয় প্রকারেরই লিভিং এবং নন লিভিং উপাদানের সমন্বয়ে গঠিত। এবং তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে আমাদের পরিবেশে সবসময় এই জীবজ এবং অজীবজ উপাদানগুলির মধ্যে বা নিজেদের মধ্যে বিভিন্ন রকমের ইন্টারঅ্যাকশন বা আন্তঃক্রিয়া চলছে, নিজেদের মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের ওপর নির্ভরশীল। যেমন একটু ভেবেই দেখো না, একটা গাছ কি সূর্যের আলো কিংবা কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক সংশ্লেষ করতে পারবে, খাবার বানাতে পারবে? পারবে না। ঠিক সেরকমই আমরা কি জল ছাড়া বাঁচতে পারবো? পারবো না। আবার ব্যাঙ, ইঁদুর এই টাইপের ছোট জীবেদেরকে না খেতে পারলে কি একটা সাপ বাঁচতে পারবে? সেও পারবে না। তো সুতরাং পরিবেশে সব কিছুই একে অপরের ওপর নির্ভরশীল এবং নির্ভরশীল হয়ে একটি তন্ত্র গড়ে ওঠে। তো আজকের ভিডিওতে আমরা এই তন্ত্র সম্পর্কেই জানবো। পরিবেশ কিভাবে কাজ করে, কিভাবে চলছে এই জগৎ সেই সম্পর্কে জানবো, যেটা ক্লাস 9-এর শেষ চ্যাপ্টার পরিবেশ ও তার সম্পদ। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে পুরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। চলো শুরু করা যাক। যেমনটা আমি বললাম যে পরিবেশে জীবজ এবং অজীবজ বা ভৌত উপাদানগুলির মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক আছে, একটা ইন্টারঅ্যাকশন বা আন্তঃক্রিয়া চলছে। এই আন্তঃক্রিয়াকে জানার জন্যই জীববিদ্যার বিশেষ করে একটি শাখা আছে বা জীববিদ্যার আন্ডারে একটা সাবজেক্ট আছে, যেই সাবজেক্টটাকে আমরা বলি ইকোলজি বা বাস্তুবিদ্যা। তো অ্যাকচুয়ালি তোমরা এই যে চ্যাপ্টারটা পড়ছো এটা ইকোলজির পার্ট, ঠিক আছে? জীববিজ্ঞানের আন্ডারে ইকোলজির পার্ট। ইকোলজি যে শব্দটা, এই শব্দটা প্রথম প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। তো বাস্তুবিদ্যা বা ইকোলজি সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে গেলে একটি শব্দ সম্পর্কে আগে পরিচিত হতে হবে, সেটা হলো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। যেমনটা আমি বললাম যে পরিবেশে কোনো একটা জায়গায় একটা সময়ে অনেক রকমের জীব বাস করছে। যেমন সেখানে উদ্ভিদও আছে যারা সালোক সংশ্লেষ করে খাদ্য তৈরি করবে, তৃণভোজী প্রাণীরাও আছে, মাংসাশী প্রাণীরাও আছে, সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, শৈবাল আছে, ভাইরাস আছে। এরা সকলেই ওই জায়গায় একত্রিতভাবে বসবাস করছে এবং তাদের মধ্যে সম্পর্কও আছে, তারা একে অপরের মধ্যে ইন্টারঅ্যাক্টও করছে, একে অপরের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়াও তারা দেখাচ্ছে। বোঝা গেল? তো এই রকম যে একটা গঠন যেখানে সবাই সবাইয়ের ওপর নির্ভরশীল হয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, একটা একক তৈরি হয়েছে, বা যেখানের একটা নির্দিষ্ট নিয়ম কানুন ছন্দ আছে, তো এটাকে কি আমরা একটা সিস্টেম বা একটা তন্ত্র বলতে পারি না? তো এটাকেই আমরা বলে থাকবো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। অর্থাৎ ওই জায়গায় নির্দিষ্ট সময়ে যত রকমের জীব আছে এবং যত রকমের ভৌত বা জড়বস্তু আছে, এরা যে একে অপরের সাথে ইন্টারঅ্যাকশন করছে, একে অপরের সাথে আন্তঃক্রিয়া দেখাচ্ছে, তার মাধ্যমে যে তন্ত্রটা গড়ে উঠলো সেটাকেই আমরা বলবো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। জীবজ উপাদানকে আমরা এখানে টেকনিক্যাল টার্মে বলবো বায়োটিক উপাদান এবং অজীবজ উপাদানকে আমরা বলবো অ্যাবায়োটিক উপাদান। এই দুটো শব্দ মনে রেখে দাও। ঠিক ইকোলজি শব্দটার মতনই ইকোসিস্টেম শব্দটাও প্রথম একজন বিজ্ঞানী প্রবর্তন করেছিলেন, যেনার নাম ছিল আর্থার ট্যান্সলে। ঠিক আছে? উদাহরণস্বরূপ তুমি একটা জঙ্গলের কথাই একবার ভেবে দেখো। জঙ্গলে বিভিন্ন রকমের গাছপালা আছে, নানান রকমের প্রজাতির গাছপালা আছে, ছোট বড়, বিরুট জাতীয়, গুল্ম জাতীয়, বৃক্ষ জাতীয় নানান উদ্ভিদ আছে। তার সাথে সাথে সেখানে বিভিন্ন রকমের প্রাণীরা বসবাস করছে, ছোট বড় বিভিন্ন প্রাণী, পরজীবীরাও আছে, কীট পতঙ্গরাও আছে। তার সাথে সাথে নানান প্রজাতির ব্যাকটেরিয়া, ভাইরাস, আর্কিয়া, প্রোটোজোয়া এরাও রয়েছে ওই পরিবেশেই। ঠিক আছে? বিভিন্ন প্রজাতির পাখি সেখানে অবস্থিত। তাহলে এরা সকলে এক জায়গায় উপস্থিত রয়েছে। এবার জঙ্গলে আলো পড়লে, জঙ্গলে সূর্যের আলো আসছে, তবে গাছপালা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার বানাচ্ছে এবং গাছপালা খাদ্য বানাতে পারছে, সেই জন্যই তৃণভোজী প্রাণীরা তাদেরকে খেয়ে এনার্জি পাচ্ছে,
পাচ্ছে, শক্তি পাচ্ছে, বা কীট পতঙ্গরা সেই গাছপালায় বাসা বেঁধে ঘর বানাচ্ছে, সেখান থেকে খাদ্য গ্রহণ করছে, পাখিরা সেই কীটপতঙ্গদের খেয়ে বড় হচ্ছে, সেই গাছেতেই তারা বাসা বাঁধছে, সেই গাছেতেই তারা থাকছে। তারপর ধরো বিভিন্ন মাংসাশী প্রাণীরা এই তৃণভোজী প্রাণীদেরকে ভক্ষণ করে বেঁচে আছে। তারপর ওই জঙ্গলের যে মাটি, ওই জঙ্গলের জল, ওই জঙ্গল দিয়ে ধরো কোনো নদী বয়ে যাচ্ছে, সেই নদীর জল, এই সব কিছুকে ছাড়া কি ওই জঙ্গলের জীবেরা বেঁচে থাকতে পারবে? পারবে না নিশ্চয়ই। তাহলে এটা কি একটা সিস্টেম হলো না? এটা কি একটা তন্ত্র হলো না, যেখানে এই জীব আর এই ভৌত উপাদানগুলো সবাই সবার উপর নির্ভরশীল হয়ে একসাথে বেঁচে রয়েছে এবং তৈরি করেছে একটা বৃহৎ জঙ্গল। তাহলে জঙ্গলটাকে আমি একটা ইউনিট, একটা সিস্টেম বলতে পারি। তো এটা একটা ইকোসিস্টেমের খুব ভালো উদাহরণ। এটাকে আমরা অরণ্যের বাস্তুতন্ত্র বা ফরেস্ট ইকোসিস্টেমও বলতে পারি। এছাড়া আর কি উদাহরণ হতে পারে? ধরো সমুদ্রের নিচে বৃহৎ ইকোসিস্টেম আছে, বিভিন্ন প্রজাতির জীব বসবাস করছে সেখানে। তারপর ধরো ম্যানগ্রোভ ইকোসিস্টেম, ম্যানগ্রোভের জঙ্গল, যেমন সুন্দরবন একটা প্রকৃত ভালো ম্যানগ্রোভ ইকোসিস্টেমের উদাহরণ। তারপর ধরো তৃণভূমির ইকোসিস্টেম বা তৃণভূমির বাস্তুতন্ত্র, এটা একটা উদাহরণ হবে। পুকুরের বাস্তুতন্ত্র, একটা পুকুরেও বিভিন্ন রকমের শৈবাল আছে, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন মানে ছোট ছোট কীট পতঙ্গগুলো আছে, ছোট মাছ আছে, বড় মাছ আছে, ছোট মাছেদেরকে বড় মাছেরা খায়, কি তৃণভোজী মাছেদেরকে মাংসাশী মাছগুলো খেয়ে ফেলে। ঠিক আছে, এইভাবে পুকুরের মধ্যেও কিন্তু একটা ইকোসিস্টেম তৈরি হয়। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি যে বাস্তুতন্ত্রে জীবজ উপাদানও যেমন থাকে, অজীবজ উপাদানও সেরকমই থাকে, বায়োটিক উপাদান এবং অ্যাবায়োটিক উপাদান। এখন আমরা যদি একটা বাস্তুতন্ত্রের যে অজীবজ উপাদান বা অ্যাবায়োটিক উপাদানগুলোকে দেখি, সেগুলো প্রধানত কী কী? জল, আলো, মাটি, উষ্ণতা, আর্দ্রতা এবং বায়ুমণ্ডল বা বাতাস, এইগুলো প্রধান অ্যাবায়োটিক উপাদানের মধ্যে পড়ছে, যাদের প্রত্যেকের বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রকারের ভূমিকা আছে। এদের সকলের প্রয়োজনই একটা বাস্তুতন্ত্রকে দাঁড় করানোর জন্য, জীবেদের বেঁচে থাকার জন্য। অন্যদিকে বাস্তুতন্ত্রে উপস্থিত সমস্ত জীবেদেরকে আমরা একত্রিতভাবে বায়োটিক উপাদান বলতে পারি, এবং প্রত্যেক জীবেরই এক একটা ভূমিকা থাকে। তাদের ভূমিকা অনুসারে আমরা তাদেরকে উৎপাদক বলতে পারি, প্রাথমিক খাদক বলতে পারি, গৌণ খাদক বলতে পারি, প্রগৌণ খাদক বলতে পারি, কিংবা বিয়োজক বা ডেট্রিভোর এই নামেও বলতে পারি। এদের প্রত্যেকের ভূমিকা আলাদা আলাদা এবং প্রত্যেক ক্যাটাগরিতে পড়া জীবেদের সংখ্যাও আলাদা আলাদা। যেমন দেখো, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। ধরো পুকুরের বাস্তুতন্ত্র বা পন্ড ইকোসিস্টেম, এখানে জলে উপস্থিত বিভিন্ন বায়োটিক উপাদান অর্থাৎ বিভিন্ন প্রজাতির জীবেরা কারা কারা? তারা বিভিন্ন জলজ উদ্ভিদ, প্রাণী, শৈবাল, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, জলে উপস্থিত মাছ, ব্যাকটেরিয়া, ডায়াটম, ছত্রাক, এই সমস্ত অণুজীবেরা, এরা সকলেই বায়োটিক উপাদানের মধ্যে পড়ে যাচ্ছে। এখন খেয়াল করে দেখো, কিছু জীব আছে যারা সালোক সংশ্লেষ করতে পারে, কারণ তাদের কাছে ক্লোরোফিল আছে। যেমন জলে উপস্থিত বিভিন্ন উদ্ভিদ, কচুরিপানা, শৈবাল, শ্যাওলা, এরা সবাই কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। জুপ্লাঙ্কটন মানে জলে ভাসমান, জলের ওপরে ভাসমান একদম ছোট্ট ছোট্ট যে সমস্ত উদ্ভিদ, যেমন ছোট ছোট পানাগুলো হয়, কিংবা শ্যাওলা হয়, বা আণুবীক্ষণিক উদ্ভিদ হয়, এরা সকলেই ফাইটোপ্লাঙ্কটন। তো এরা সবাই কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে এদেরকে আমরা কি বলবো? উৎপাদক। বাস্তুতন্ত্রের এদের ভূমিকা কি? উৎপাদক। বোঝা গেল? কারণ এরা সূর্যের এনার্জিকে ট্র্যাপ করে খাদ্য বানাতে পারবে, সালোক সংশ্লেষ করতে পারবে। অন্যদিকে তুমি দেখো, এদেরকে খেয়ে যারা বড় হবে, এই সমস্ত গাছপালা খাবে যারা, যেমন কিছু ছোট ছোট মাছ বা কিছু কীট পতঙ্গ, জলে উপস্থিত পোকামাকড়, তারা এই গাছপালা শ্যাওলাদেরকে খেয়ে বড় হবে। তাহলে তাদেরকে আমরা বলবো প্রাথমিক খাদক। আবার এই সমস্ত ছোট ছোট পোকামাকড় বা ছোট মাছেদেরকে খাবে মাঝারি মাছেরা বা বড় মাছেরা, তাদেরকে আমরা বলবো গৌণ খাদক। এবং তাদেরকেও যে সমস্ত মাংসাশী বড় বড় মাছেরা খাবে, কিংবা কোনো পাখি যেমন মাছরাঙা খাবে, তখন তাদেরকে আমরা বলবো সর্বোচ্চ শ্রেণীর খাদক বা প্রগৌণ খাদক। বোঝা গেল ব্যাপারটা? যে বায়োটিক উপাদানের মধ্যেও তাদের ভূমিকা অনুসারে তাদেরকে আমরা এই নামগুলোতে ভাগ করতে পারি বা এই ক্যাটাগরিগুলোতে ভাগ করে দিতে পারি।
অন্যদিকে যে সমস্ত অ্যাবায়োটিক উপাদানগুলো আছে পুকুরের বাস্তুতন্ত্রে সেগুলো কি কি? জলের উপস্থিত লবণের পরিমাণ, যেমন পুকুরের জলে লবণের পরিমাণ কম হবে কারণ এটা স্বাদু জল। অন্যদিকে সমুদ্রের জলে যেটা হলো লবণাক্ত জল, সেখানে বিভিন্ন রকমের অজৈব লবণ এর পরিমাণ অনেক বেশি। তারপর দেখো জলে উপস্থিত বিভিন্ন খনিজ মৌল, মিনারেলস যেগুলোকে আমরা বলি, জলে কতটা আলো প্রবেশ করছে, কিংবা জলে দ্রবীভূত অক্সিজেন যেটা নিয়েই জলজ জীবন কিন্তু চলছে। অর্থাৎ জলজ উদ্ভিদেরা তো আর বাতাস থেকে অক্সিজেন নেয় না, যেই উদ্ভিদগুলো জলের তলায় আছে তারা জলে দ্রবীভূত অক্সিজেন নেয়, কিংবা যে জলে মাছেরা বসবাস করছে তারা কিন্তু বাতাস থেকে অক্সিজেন নেয় না, তারা জল থেকেই অক্সিজেন নেয়। তাহলে জলে দ্রবীভূত অক্সিজেনকে নিয়েই তারা বেঁচে আছে। তারপর জলের তাপমাত্রা, এই সব কিছুই কিন্তু পুকুরের বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক উপাদানের মধ্যে পড়লো। নেক্সট দেখো, ভিডিওর পরবর্তী অংশে আমরা কিন্তু বাস্তুতন্ত্রে উপস্থিত যে বিভিন্ন অ্যাবায়োটিক বা অজীবজ উপাদানগুলো আছে, ভৌত উপাদানগুলো আছে, অর্থাৎ আলো, জল, উষ্ণতা, এদের সবার ভূমিকা পড়ব এবং এদের জন্য বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীদের যে অভিযোজন দেখা যায় সেই সম্পর্কে আলোচনা করব, অবশ্যই তোমাদের সিলেবাসের অন্তর্গত যেগুলো আছে সেইগুলো নিয়ে। ঠিক আছে, তো প্রথম ভৌত উপাদান আমরা এখানে আলোচনা করব আলো নিয়ে। এখন আলোর কি ভূমিকা থাকতে পারে একটা বাস্তুতন্ত্রে? আমি এখানে কিন্তু ফুল সেন্টেন্স করে দিইনি, আমি জাস্ট শর্টে দিয়েছি, তোমরা নিশ্চয়ই পয়েন্ট টু পয়েন্ট বুঝে নিতে পারবে। যদি তোমরা সেন্টেন্স করে লিখতে চাও তো লিখবে তো বটেই, কারণ আমি আশা করছি তোমরা এই ভিডিওটা শুধু শুয়ে শুয়ে দেখছো না, নিশ্চয়ই খাতা পেন নিয়ে পড়তে বসে এই ভিডিওগুলো দেখছো, তো তোমরা নিজেরা নোট ডাউন করে নিতে পারো। যেমন দেখো আলোর ভূমিকা, আলো আমাদের পৃথিবীতে যেহেতু সমস্ত শক্তির উৎস, তাই আমাদের বাস্তুতন্ত্রে যে উৎপাদকেরা আছে বা যারা স্বভোজী, যাদের কাছে ক্লোরোফিল আছে, তারা এই সূর্যের আলোক শক্তিকে কিন্তু রাসায়নিক শক্তিতে পরিণত করতে পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, এবং সেটা পারে বলেই তারা খাদ্য উৎপাদন করছে, গ্লুকোজ তৈরি করছে, এবং তার মাধ্যমেই গোটা জগৎ বেঁচে আছে। পরেরটা দেখো, উদ্ভিদের বৃদ্ধি, ফুলের বিকাশ, এই সমস্ত অর্থাৎ উদ্ভিদের যে টোটাল ডেভেলপমেন্ট, তাতে কিন্তু আলোর একটা মুখ্য ভূমিকা আছে। তোমরা ফার্স্ট চ্যাপ্টার উদ্ভিদ হরমোনেতেও কিন্তু এটা জেনেছিলে যে আলোর জন্য উদ্ভিদের কত রকমের চলন দেখতে পাওয়া যায়, আলোর জন্য উদ্ভিদের হরমোনাল ব্যালেন্স কাজ করে। এছাড়া বিভিন্ন নিশাচর প্রাণীরাও আছে যারা রাত্রেবেলা বেরোয় শিকার করতে, যারা দিনের আলোয় অ্যাক্টিভ থাকে না। এই টাইপের আরও অনেক আলোর ভূমিকা আছে, আমি মেন কিছু দিয়েছি। এরপরে দেখো, উদ্ভিদের বৃদ্ধিতে যে আলোর প্রভাব, সেই সাপেক্ষে আমরা উদ্ভিদদেরকে মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো হেলিওফাইট বা ফটোফিলিক উদ্ভিদ, নাম থেকেই বুঝতে পারছো যে ফটো মানে আলো, ঠিক আছে, অর্থাৎ আলোকে যারা ভালোবাসে, ফটোফিলিক উদ্ভিদ। অন্যদিকে সিওফাইট বা ফটোফোবিক উদ্ভিদ, আলো থেকে যারা দূরে থাকে, মানে কি, সালোক সংশ্লেষ তো এদেরকেও করতে হবে, তো হ্যাঁ এদেরও আলো চাই, কিন্তু এরা একটু তীব্র আলো পছন্দ করে না, একটু ছায়া ছায়া জায়গায় পছন্দ করে, এরা সিওফাইট বা ফটোফোবিক উদ্ভিদ। সংজ্ঞা দেখে নাও যে সমস্ত উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় বা আলো ছাড়া যাদের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে, তারাই হলো ফটোফিলিক উদ্ভিদ বা হেলিওফাইট উদ্ভিদ। আলোক বিলাসী উদ্ভিদও বলা হয়, যেমন সূর্যমুখী, টমেটো, থাইমাস, এই সমস্ত গাছগুলো। তারপর দেখো, যে সমস্ত উদ্ভিদ মেনলি একটু ছায়া ছায়া জায়গায়, ছায়াচ্ছন্ন পরিবেশে জন্মায়, খুব বেশি তীব্রতা এরা সহ্য করতে পারে না, তারা হলো সিওফাইট বা আলোক বিমুখী উদ্ভিদ। এদের উদাহরণ কি হবে? এদের উদাহরণ হবে কচু, তারপর ধরো ফার্ন গাছ, মস, এরা হলো সিওফাইট উদ্ভিদ। হেলিওফাইট উদ্ভিদদের অভিযোজনগত কিছু বৈশিষ্ট্য, যেমন ধরো এদের পাতা খুবই সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র হয়, মোটা হয়, কিউটিকলের আস্তরণ থাকে অথবা পাতায় সূক্ষ্ম সূক্ষ্ম রোম থাকে। অন্যদিকে এদের পত্ররন্ধ্র পাতার গভীরে অবস্থান করে, পর্বমধ্য ছোট হয়, বিপাকক্রিয়া খুবই দ্রুত হয়, প্যারেনকাইমা এবং অন্যান্য সংবহন কলা খুবই সুগঠিত হয়। এই অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো একটু পড়বে ভালো করে, এগুলো পড়ে মাঝে মাঝে। নেক্সট এরপর দেখো
দেখো তাপমাত্রা অর্থাৎ আলো হয়ে গেল, এরপর আমরা তাপমাত্রার কি প্রভাব সেগুলো দেখব। প্রথমেই আছে দেখো জীবদেহের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ আমাদের শরীরে বা উদ্ভিদের শরীরে যে বিপাকক্রিয়া চলছে সেগুলো কি? সেগুলো হলো শরীরের ভেতর ঘটে চলা বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়ার কম্বিনেশন। এখন এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো চলছে সেগুলো কিন্তু বিভিন্ন উৎসেচক বা এনজাইমস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আর তোমরা আগে পড়েছো যে উৎসেচক বা এনজাইম কি প্রকৃতির? প্রোটিন জাতীয় হয়ে থাকে। আর জানো নিশ্চয়ই বিভিন্ন প্রোটিন বা বিভিন্ন উৎসেচকের একটা নির্দিষ্ট উষ্ণতায় তারা ভালো কাজ করে, না তার থেকে কম উষ্ণতায় কাজ করতে পারে আর না উষ্ণতা বেড়ে গেলে কাজ করতে পারে। কারণ উষ্ণতা যদি খুব বেড়ে যায় তাহলে এই প্রোটিনগুলো ভাঙতে শুরু করে, নষ্ট হয়ে যায়। তো সুতরাং পরিবেশের যে টেম্পারেচার সেটা কিন্তু জীবদেহের টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন জীবেদের ক্ষেত্রে, যার ফলে ওই জীবের শরীরে উপস্থিত উৎসেচকগুলো প্রভাবিত হয় এবং উৎসেচক প্রভাবিত হলে বিপাকক্রিয়াতেও সমস্যা আসবে। সুতরাং টেম্পারেচার জীবেদের বিপাকক্রিয়াকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে। এছাড়া বীজের অঙ্কুরোদ্গমের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদের এই যে বৈচিত্র্যময় পরিবেশ বা তাদের এই যে এত রকমের অভিযোজন বা এত রকমের শ্রেণীবিন্যাস, এতেও কিন্তু তাপমাত্রার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ এই যে সঠিক পৃথিবীর টেম্পারেচার, এই টেম্পারেচারটাই কিন্তু জীবন সৃষ্টির জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ। এরপর দেখো উদ্ভিদের ওপর পরিবর্তনশীল তাপমাত্রার প্রভাবের ভিত্তিতে বিভিন্ন প্রকৃতির উদ্ভিদ শ্রেণী দেখতে পাওয়া যায় পৃথিবীর আলাদা আলাদা জায়গায়। যেমন মেগাথর্মস। মেগাথর্মস মানে পৃথিবীর সেই সমস্ত জায়গায় যেখানে সারা বছরই প্রায় প্রচুর গরম থাকে, সেই সমস্ত জায়গায় যেরকম উদ্ভিদ জন্মায় তারা মেগাথর্মস। দেখো মেগা মানে বড়, অনেক বেশি, এবং থার্মস কথাটা এসছে টেম্পারেচার থেকে, উষ্ণতা থেকে, অর্থাৎ সেই সমস্ত উদ্ভিদ যারা উচ্চ উষ্ণতাযুক্ত অঞ্চলে জন্মায়। যেমন নিরক্ষীয় অঞ্চল, একবার ভেবে দেখো পৃথিবীর কোন জায়গায় উষ্ণতা সব থেকে বেশি? নিরক্ষীয় অঞ্চলে। তো এই জায়গার যে উদ্ভিদ গোষ্ঠী তারা মেগাথর্মসে পড়ছে। তারপর মাঝারি তাপমাত্রাযুক্ত অঞ্চলে যারা জন্মায় তারা মেসোথর্মস। যেমন সাবট্রপিক্যাল অঞ্চল, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের পরেই যে ক্রান্তীয় অঞ্চল সাবট্রপিক্যাল অঞ্চল, সেই অঞ্চলে যে উদ্ভিদ গোষ্ঠী দেখতে পাওয়া যায়, যেমন আমাদের এখানে আম, জাম, কাঁঠাল, এগুলো সবই হলো মেসোথর্মসের মধ্যে পড়ছে। আর তারপরে পরে হেকিস্টোথর্ম মানে সেই সমস্ত গাছপালা যারা প্রচণ্ড ঠান্ডা অঞ্চলে জন্মায়, যেমন তুন্দ্রা অঞ্চল বা অ্যালপাইন অঞ্চল, এই সমস্ত অঞ্চলে যে গাছগুলো দেখতে পাওয়া যায়। ধরো পাহাড়ের ওপরে প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়ছে সেখানে সারাদিন, তো সেই অঞ্চলে ছোট ছোট যে উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায়, কিছু বিরুট জাতীয় উদ্ভিদ, কিছু ছোট ছোট ফুল গাছ, ঘাস জাতীয় উদ্ভিদ, লাইকেন, মস, এই যে এগুলো দেখতে পাওয়া যায়, এগুলোই হেকিস্টোথর্মের মধ্যে পড়ে। আচ্ছা, উষ্ণতার পরিবর্তন তো আর শুধু উদ্ভিদদের ওপর পড়ে না, প্রাণীদের ওপরও এর প্রভাব পড়ে এবং সেই সাপেক্ষে প্রাণীদের বিভিন্ন রকমের অভিযোজন দেখতে পাওয়া যায়। তোমাদের বইয়েতে কিছু দেয়া আছে, সেগুলোকে আমি পয়েন্ট করে তুলে ধরলাম। যেমন বিভিন্ন শীতল শোণিত প্রাণী মানে কারা? এক্টোথার্ম, যারা নিজেদের দেহে তাপ উৎপাদন করতে পারে না। যেমন ধরো আমরা শীতকালে নিজেদের বডির টেম্পারেচার বাড়াতে পারি কিংবা গরমকালে বডির টেম্পারেচার কমাতে পারি। আমাদের দেহের ভেতরে সেই পদ্ধতি আছে, টেম্পারেচার নিয়ন্ত্রণের পদ্ধতি আছে, তাই আমরা এন্ডোথার্ম জীব। কিন্তু কিছু প্রাণী আছে যেমন ব্যাঙ, সাপ, কচ্ছপ বা মাছ, এরা কিন্তু নিজেদের দেহে তাপ উৎপাদন করতে পারে না, তো এরা হলো এক্টোথার্ম। তো বেশিরভাগ এক্টোথার্মই আমরা দেখি যে হাইবারনেশনে বা শীত ঘুমে চলে যায় নিজেদের দেহের টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য। কখন? যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে। ধরো যখন শীতকালে সাপ কি করে? একটা গর্তের মধ্যে ঢুকে পড়ে শীত ঘুম মানে কি? তাদের বিপাকক্রিয়া স্লো হয়ে যায়, বিপাকক্রিয়া এতটাই স্লো হয়ে যায় যে যারা জাস্ট তারা বেঁচে থাকতে পারবে। তারা চুপচাপ এক জায়গায় পড়ে থাকে, কোনো শিকার করে না, তারা আগে যা খেয়েছিল সেই সঞ্চিত খাদ্যতেই তারা গোটা সময়টা কাটিয়ে দেয় এবং এক জায়গায় কুণ্ডলি পাকিয়ে গর্তের মধ্যে গরম জায়গায় বসে থাকে। ঠিক আছে, এই সময় এদের হার্ট রেট, এদের শ্বাসক্রিয়ার হার সব কিছু খুব স্লো
হয়ে যায়, এটাই হাইবারনেশন। নেক্সট দেখো, বিভিন্ন মরুভূমির প্রাণীরা উচ্চ তাপমাত্রায় বালির নিচে বা পাথরের নিচে চলে যায়। যারা মরুভূমিতে থাকে, যখন প্রচণ্ড ঠান্ডা, কেউ বালির নিচে চলে যায়, একটু ঠান্ডা পায়, কেউ কেউ পাথর টাথরের ছায়াতে চলে যায়, সেই ছায়াতে ঠান্ডা থাকে। তারপর ধরো মরুভূমিতে থাকা উটের তো অনেক রকমের অভিযোজন আছে, যেমন এদের পা খুব পুরু হয় আর বালিতে চলার জন্য শক্ত প্যাড থাকে পায়েতে। তো এরকম অনেক অভিযোজন আমরা উটের দেহে দেখতে পাবো। তারপর দেখো পরিযান, যেমন ধরো কোনো ঠান্ডা অঞ্চলের পাখিরা যখন শীতকালে সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন তারা উড়ে পরিযান করে অন্য কোথাও চলে যায় যেখানে টেম্পারেচার একটু বেশি। যেমন ধরো শীতকালে সেই আমাদের রাজ্যে পরিযায়ী পাখি আসে না, কলকাতার কাছে বিভিন্ন পরিযায়ী পাখি আসে বাইরে থেকে। কেন? তারা প্রচণ্ড ঠান্ডাতে সেই অঞ্চল ছেড়ে এখানে চলে আসে, কারণ আমাদের এখানে সেখানের থেকে তুলনামূলক গরম থাকে। আবার যখন আমাদের এখানে গরম পড়তে শুরু করে, তারা আবার ব্যাকে ফিরে চলে যায় তাদের নিজেদের বাসস্থানে। এইভাবে মাছেরাও করে, হ্যাঁ, গরম জল থেকে এরা ঠান্ডা জলের দিকে চলে যায় মাছেরা। তো টেম্পারেচারের জন্য জীবেদের পরিযান বা মাইগ্রেশনও ঘটে। তারপর ধরো অতি শীতল অঞ্চলে বসবাসকারী প্রাণীদের চামড়ার নিচে ফ্যাট বা মেদের আস্তরণ খুব মোটা হয়, যেমন মেরু ভল্লুক, এদের চামড়ার নিচে যে ফ্যাটের আস্তরণ সেটা খুবই মোটা। কেন? কারণ এদেরকে অত ঠান্ডার থেকে বাঁচানোর জন্য ফ্যাটের যে লেয়ারটা সেটা একটা ইনসুলেটারের মতো কাজ করবে, দেহের টেম্পারেচারকে বাইরে চট করে বেরোতে দেবে না। ঠিক আছে? তারপর দেখো উষ্ণতা বিভিন্ন প্রাণীদের লিঙ্গ নির্ধারণ করে। এটা তোমাদের বইতে নেই, আমি এক্সট্রা দিয়েছি, এটা মনে রাখবে। যেমন কিছু সামুদ্রিক কচ্ছপ আছে, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। দেখো কিছু সামুদ্রিক কচ্ছপ আছে যাদের ডিম ফুটে পুরুষ সন্তান হবে না স্ত্রী সন্তান হবে সেটা ডিসাইড করে টেম্পারেচারের ওপর। ঠিক আছে? টেম্পারেচারের ফ্লাকচুয়েশনের জন্য এদের পুরুষ বা স্ত্রী সন্তান, ছেলে বা মেয়ে সন্তান ডিসাইড হয়। এবার যদি বলো যে কেন হয় স্যার এমনটা, যে উষ্ণতার জন্য লিঙ্গ কিভাবে ডিসাইড হচ্ছে, তো এটা কিন্তু অত সহজ ব্যাপার নয়, খুবই জটিল ব্যাপার। এর পিছনে অনেক জিন ইনভলভ আছে। তো তোমরা এটা জেনেটিক্সে পড়বে, ক্লাস 12-এ আছে এটা পার্টিকুলারলি। তো এখন এটুকু জানলেই হবে যে কিছু জীব আছে যাদের উষ্ণতার জন্য লিঙ্গ নির্ধারিত হয়। নেক্সট দেখো, উষ্ণতা হয়ে গেল, এবার জল ও আর্দ্রতার প্রভাব আমরা দেখব। এখন এটা নিশ্চয়ই বলে দিতে হবে না, তোমরা সকলে জানো একটা জীবন সৃষ্টির জন্য বা বেঁচে থাকার জন্য জল কতটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের শরীরের বেশিরভাগ অংশটাই কিন্তু জল দিয়ে তৈরি, অনেকটা অংশ জল দিয়ে তৈরি। সেটা আমরা হই কিংবা উদ্ভিদ হোক কিংবা কোনো এককোষী জীব হোক, প্রত্যেকেরই কোষের যে প্রোটোপ্লাজম বা যেটাকে তোমরা সাইটোপ্লাজম পড়েছো, তার একটা সবথেকে মেন উপাদান হলো জল। বোঝা গেল? তাই জল ছাড়া জীবন সম্ভব নয়। এরপর জীবদেহের ভিতরে বিভিন্ন পরিবহনের মাধ্যম, যেমন উদ্ভিদ দেহে যে জাইলেম ফ্লোয়েম দিয়ে পরিবহন হয়, সেটা কিসের মাধ্যমে হয়? জলের মাধ্যমে হয়। তারপরে ধরো আমাদের শরীরে রক্ত আর লসিকা, এরা যে পরিবহন করছে, এদের মেন উপাদান কি? এদের সবথেকে বেশি কি আছে? এতে জল আছে। তারপর দেখো বিপাক ক্রিয়া বা বিপাকজাত বজ্র পদার্থকে আমাদের শরীর যে রেচন পদার্থ রূপে বাইরে বার করছে বা মূত্র রূপে বাইরে বার করছি আমরা, তার জন্যও তো জল প্রয়োজন। তাছাড়া বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল প্রয়োজন, উদ্ভিদের বাষ্পমোচন এবং উদ্ভিদ দেহে পরিবহনের জন্য জলের প্রয়োজন। সো জল খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো পরিবেশে আর্দ্রতার ওপর ভিত্তি করে বা মাটিতে কতটা জল আছে তার ওপর ভিত্তি করে এক বিশেষ গোষ্ঠীর উদ্ভিদ আমরা দেখতে পাই, যেটা অভিযোজনের ফল। এটা তোমরা ক্লাস 8-এও পড়েছিলে। এই উদ্ভিদ গোষ্ঠীটা হলো জেরোফাইট উদ্ভিদ। অর্থাৎ সেই সমস্ত উদ্ভিদ যারা খুবই শুষ্ক পরিবেশে জন্মায়, মরুভূমির মতো পরিবেশে জন্মায়, যেখানে জল প্রচুরই কম এবং সেখানেও দিব্যি বেড়ে ওঠে। তো তাদেরকেই আমরা বলি জেরোফাইট গোষ্ঠীর উদ্ভিদ। এখন আচ্ছা, এখানে দেখো লবণাম্বু উদ্ভিদ বলা আছে, জেরোফাইট বা লবণাম্বু উদ্ভিদ। এখন এটা কিন্তু একটু ভুল হয়েছে আমার, জেরোফাইটদের অপর নাম লবণাম্বু নয়, লবণাম্বু বলা হয় হ্যালোফাইট উদ্ভিদদেরকে, যারা লবণাক্ত মাটিতে জন্মায়। যেমন ম্যানগ্রোভ অরণ্য বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ হয় তারা লবণাম্বু বা হ্যালোফাইট। সো এখানে লবণাম্বু কথাটা আমি কেটে দিচ্ছি, এটাকেও নোট করবে না। এদের মরুভূমিতে যারা জন্মায় তাদেরকে কিন্তু জেরোফাইট বলে। ঠিক আছে, একটু ভুল আছে।
উদাহরণ দেখো, ফণিমনসা, ক্যাকটাস, বাবলা গাছ, খেজুর গাছ, ইউফরবিয়া, এই যে গাছগুলো মরুভূমিতে জন্মায়, এগুলো সবই জেরোফাইট উদ্ভিদ। এরা কম জলেতেও খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে। এই রকমভাবেই এদের অভিযোজনটা হয়েছে। তো এবার আমরা দেখব কোন কোন সেই অভিযোজন যার জন্য এরা এত কম জলেতেও বেঁচে থাকতে পারে। যেমন দেখো, এদের মূল খুবই দীর্ঘ হয়, জলের সন্ধানে মাটির অনেক নিচ পর্যন্ত এদের শিকড় যায়। যেহেতু মাটিতে জল কম, তাই জল খুঁজতে গিয়ে এদের শিকড় অনেক দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায়। তাছাড়া একদম মাটির যে উপরিতল, একদম যে সারফেস, সেই সারফেসেও এদের পার্শ্বমূল প্রচুর পরিমাণে থাকে, যাতে যদি সামান্য পরিমাণও বৃষ্টি হয়, খুব অল্প, সেই জলটাকেও এরা খুবই ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারে মাটি থেকে। তাছাড়া এদের যেহেতু পরিবেশে জল কম, একটু ভেবে দেখো, এদের যখন তোমরা এই ধরনের অভিযোজনগুলো পড়বে, তখন একটু নিজের কমন সেন্স ইউজ করবে। মানে কি, এই উদ্ভিদগুলো তো মরুভূমিতে জন্মায়, সেখানে তো জল কম, তাহলে এদের অভিযোজনগুলো কীরকম হওয়া উচিত, যাতে ম্যাক্সিমাম জল এরা পেতে পারে আর মিনিমাম জল যাতে এদের ক্ষয় হয়, যাতে খুব কম পরিমাণ জল এদের শরীর থেকে বেরোয় এবং যাতে বেশি পরিমাণ জল পরিবেশ থেকে নিতে পারে। এদের অভিযোজন সেটাকেই নিশ্চিত করবে। তো খেয়াল করে দেখো, যেমন এদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, অনেক গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, বা যাদের পাতা থাকেও সেই পাতাগুলো খুবই ছোট ছোট হয়। এখন এমনটা কেন হয়? কারণ পাতা যদি থাকে তাহলে পাতায় পত্ররন্ধ্র থাকবে। এখন পত্ররন্ধ্র থাকলে বাষ্পমোচন হবে, বাষ্পমোচনকে তো আটকাতে পারবে না গাছ, তাহলে জল কিন্তু পাতা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে একেই মাটিতে জল নেই, তার উপর যদি জল পাতা দিয়ে বেরিয়ে যায়, তাহলে সেটা তো একটা সমস্যা। সেই জন্য এরা এদের পাতাকে কাঁটায় রূপান্তরিত করে ফেলেছে, বা পাতায় সাইজে খুবই ছোট হয় এবং পাতার পত্ররন্ধ্রের সংখ্যাও খুব কমে যায়। বোঝা গেল? তারপরে দেখো, এদের যদি পাতা কাঁটা হয়ে যায়, তাহলে সালোক সংশ্লেষ কে করবে? সেই জন্য এদের কাণ্ড কীরকম হয়, চ্যাপ্টা হয়, রসালো হয় এবং কাণ্ড ক্লোরোফিল ভর্তি থাকে, যার জন্য এরা কাণ্ডেই সালোক সংশ্লেষ করতে পারে। এই ধরনের কাণ্ডকে আমরা বলি ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড, যেটা আমরা ক্যাকটাস বা ফণিমনসা গাছে দেখতে পাই। এছাড়াও কাণ্ডে জল সঞ্চয়ের ব্যবস্থা থাকে এদের, কাণ্ডে প্রচুর পরিমাণে মিউসিলেজও থাকে এবং কাণ্ড হোক বা পাতা হোক পুরো কিউটিকলের আস্তরণ দ্বারা ঢাকা থাকে। কিউটিকলের মাধ্যমে তাহলে ভেতরের জলটা বাইরে বেরিয়ে যেতে পারবে না চট করে, কারণ কিউটিকল একটা মোমের লেয়ারের মতো, যেটা ইনসুলেট করে দেয়, জলকে বাইরে বেরোতে দেয় না চট করে। বোঝা গেল? তারপর দেখো, বায়ুমণ্ডলের আর্দ্রতার প্রভাব কিন্তু প্রাণীদের অভিযোজনের ওপরও পড়ে। যেমন মরুভূমিতে বসবাসকারী উট, এরা যেহেতু খুব শুষ্ক পরিবেশে বসবাস করে, তাই এদের শরীরে জল সংরক্ষণে সব রকমের উপায় উপস্থিত। যেমন এদের পাকস্থলীতে ওয়াটার স্যাক আছে বা জল জমা রাখার থলি আছে। যখন এরা জল খায়, অনেকটা জল খেয়ে নেয় এবং জলটাকে জমা করে রেখে দেয়, যাতে ভবিষ্যতে যখন জল পাবে না তখন সেই জলটাকে ধীরে ধীরে ব্যবহার করবে। এছাড়া এরা যখন নিঃশ্বাসের মাধ্যমে বাতাসটাকে বাইরে বার করে, কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বার করে, তখন সেই বাতাসে তো কিছু জলীয় বাষ্পও বেরিয়ে যায়, এরা সেটাকেও বেরোতে দেয় না, কারণ এদের শরীরে জলের এতই অভাব থাকে, পরিবেশে জল এতই কম, তো এরা জলীয় বাষ্পটাকেও বাঁচায়। এদের নাকের ভেতরে এমন একটা পদ্ধতি আছে, যার মাধ্যমে এরা যখন নিঃশ্বাস ত্যাগ করবে, সেই জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে জলের ফোঁটায় ফোঁটায় পরিণত হয়ে নাকের ভিতরে আটকে রয়ে যাবে এবং কেবলমাত্র শুষ্ক বায়ুটা নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে আসবে। বোঝা গেল? তারপর সিলভার ফিশ বলে একটা পোকা আছে, যেই পোকাটার জননের জন্য প্রায় 40 থেকে 90% আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটির প্রয়োজন। এই হিউমিডিটিটা থাকলে বাতাসে, তবে এদের রিপ্রোডাকশন ভালো হয়, না হলে এরা বংশবিস্তার চট করে করতে পারে না। এছাড়া বেশি আর্দ্রতায় বিভিন্ন প্রাণীদের জননের হার বেড়ে যায়, ঠিক আছে, ও জীবনচক্রও খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়। যেমন ট্রাইবোলিয়াম, মানে কি, যখন বাতাসে আর্দ্রতা বেশি থাকে বা মাটিতে আর্দ্রতা বেশি থাকে, তখন এরা দ্রুত বংশবিস্তার করতে পারে। শুষ্ক জায়গায় এরা চট করে বংশবিস্তার করতে পারে না। আচ্ছা, তো সমস্ত ভৌত উপাদানগুলি মোটামুটি হয়ে গেল। এবার লাস্ট ভৌত উপাদান হলো আমাদের বায়ুমণ্ডল বা বাতাস। বাতাসের কি প্রভাব সেটা তোমাদের কমন সেন্স দিয়েই তোমরা বলতে পারবে যে সালোক সংশ্লেষ করতে গেলে কার্বন ডাইঅক্সাইড চাই এবং এটিপি বানাতে গেলে, শ্বসন করতে গেলে কি চাই? অক্সিজেন চাই। সালোক
সংশ্লেষও তোমাদেরকে খুব ভালোভাবে আমি বুঝিয়েছি। ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে, লাইট রিয়াকশান, ডার্ক রিয়াকশান, যারা দেখুনি তারা গিয়ে দেখে নিতে পারো, আমি দিয়ে দেবো লিঙ্ক, ঠিক আছে। আর শ্বসনের যে কটা পার্ট আমি দিয়েছিলাম, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইটিএস, সবাই খুবই পছন্দ করছে। তো যারা এখনও দেখুনি তারা অবশ্যই গিয়ে দেখে একদম ফুল প্রুফ কনসেপ্ট ক্লিয়ার করো। তো সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড লাগে এবং শ্বসনের জন্য অক্সিজেন লাগে। এই দুটো প্রসেস ছাড়া কিন্তু পৃথিবীতে জীবন সম্ভব নয়। তো এই দুটো গ্যাসও নিশ্চয়ই এসেনশিয়াল, মানে লাগবেই লাগবে। তাছাড়া বীজের অঙ্কুরোদ্গম হোক কিংবা ধরো নাইট্রোজেনও খুবই ইম্পর্টেন্ট। আর নাইট্রোজেন ছাড়া উদ্ভিদের বৃদ্ধি হবে না, অ্যামিনো অ্যাসিড তৈরি হবে না, আর অ্যামিনো অ্যাসিড না তৈরি হলে প্রোটিন তৈরি হবে না। তো বাতাসের যে নাইট্রোজেন গ্যাসটা, সেটা মাটিতে আবদ্ধ হয় যেই প্রক্রিয়ায়, সেটাকে বলে নাইট্রোজেন সংবন্ধন। তো এটাও একটা ভূমিকা আমরা বলতে পারি, তাই না? তো বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসের ভূমিকা আমাদের বাস্তুতন্ত্রের ওপর পড়ে। তো বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক উপাদান এগুলোই মোটামুটি ছিল তোমাদের সিলেবাসের অন্তর্গত যতটুকু ছিল, বরঞ্চ আমি কিছু এক্সট্রা দিয়েও তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। এই নোটসগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে খাতায়, এগুলো আগে ভালোভাবে পড়ো, এতে যথেষ্ট তথ্য দেওয়া আছে। তার সাথে সাথে এগুলো পড়া হলে তারপর তোমরা বইটা পড়তে পারো, কিংবা আমি সাজেস্ট করব যে আমি এই যে চ্যাপ্টারটার সিরিজটা বার করেছি, এই চ্যাপ্টারটা আগে শেষ হোক, আগে খাতায় নোট ডাউন করে আমি যেগুলো দিচ্ছি সেগুলো পড়ে নাও। তারপর যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন গোটা চ্যাপ্টারটা একবার ভালোভাবে বই থেকে পড়ে নেবে খুঁটিয়ে খুঁটিয়ে। আচ্ছা, আজকের ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে, তো আমরা নেক্সট ভিডিওতে বাস্তুতন্ত্রের যে জীবজ উপাদান বা বায়োটিক উপাদানগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, খাদ্য পিরামিড, শক্তি প্রবাহ, লিন্ডেম্যানের সূত্র বা নাইট্রোজেন চক্র, এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে, প্রথমবার আমার ভিডিও দেখো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।